প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাইনাল টাচ নোট হতে। তো দেওয়ানি কার্যবিধির গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো চার্ট আকারে দিয়ে দিয়েছি মনে রাখার কৌশল সেকশনে। তো এই সেকশনে অর্থাৎ এই অংশে আমরা দেখে নিব যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক পলকে। দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার, মোকদ্দমা ও আপিল গ্রহণের আদি এখতিয়ারগুলো আমরা এখানে দেখব। মোকদ্দমা বা আপিল, মূল মোকদ্দমার ক্ষেত্রে আদালতের নাম সিভিল জজ আদালত, আগে ছিল সহকারী জজ আদালত। সহকারী জজ আদালত, সেটা এখন বলবো আমরা সিভিল জজ আদালত। 1 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন সর্বোচ্চ 15 লক্ষ টাকা, 15 লাখ। 15 লক্ষ টাকা পর্যন্ত যদি কোনো মামলা হয় সেক্ষেত্রে এই মামলাটা কোথায় যাবে? সিভিল জজ আদালতে ফাইলিং করতে হবে। আর সিনিয়র সিভিল জজ আদালতে হলে 15 লক্ষ প্লাস থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ 15 লক্ষ 1 টাকা থেকে শুরু করে 25 লক্ষ টাকার যে মামলাগুলো আছে, সেটা জমির মূল্য হোক বা দলিল বাতিল হলে সেই দলিলের যে ভ্যালুয়েশন সেটার পরিমাণ যদি এটা হয়, অর্থাৎ যে বিষয়ে মামলা হচ্ছে সেই মামলার যে তাইদাদ বা ভ্যালুয়েশন বা মূল্যমান, সেটার মূল্য যদি 15 লক্ষ থেকে শুরু করে 25 লক্ষ টাকা পর্যন্ত হয়, সেক্ষেত্রে সিনিয়র সিভিল জজ আদালতে মামলা ফাইলিং করতে হবে। এরপরে যুগ্ম জেলা জজ আদালতের আর্থিক এখতিয়ার হচ্ছে 25 লক্ষ প্লাস থেকে শুরু করে সীমাহীন, অর্থাৎ 25 লক্ষের উপরে যত মামলা হবে, সেটা কোটি কোটি টাকার, 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকার মামলা হলেও সেটা কোথায় যাবে? যুগ্ম জেলা জজ আদালত, জয়েন্ট জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আদালতে যাবে। আমরা আপিল এখতিয়ারগুলো যদি দেখি, সেক্ষেত্রে জেলা জজ আদালতের আপিল এখতিয়ার আছে 1 টাকা থেকে শুরু করে 5 কোটি টাকা পর্যন্ত, অর্থাৎ এই যে উপরে 3টি কোর্ট আছে সেই কোর্টের প্রতিটা কোর্টের যে এখতিয়ার, সেগুলোর থেকে যে ডিক্রি বা আদেশ হবে সেটার বিরুদ্ধে আপিল করতে হলে জেলা জজ আদালতে আপিল করতে পারবো, কিন্তু 5 কোটি টাকা পর্যন্ত জেলা জজ আদালত কি নিতে পারবেন? আপিল নিতে পারবেন। মামলার হুম। মূল্যমান 5 কোটি প্লাস যদি হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই মহামান্য হাইকোর্ট বিভাগে হাইকোর্ট। আপিল করতে হবে। ঠিক আছে? জি তাহলে স্যার। সরাসরি কিন্তু আপিল বিভাগে আপিল করার সুযোগ নেই, আমাদের আপিল করতে হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। তার মানে অ্যাপিলেট ডিভিশন বা আপিল বিভাগের আদি এখতিয়ার নাই আপিল গ্রহণের। ঠিক আছে? জি। স্যার, মনে রাখ, বলেন অরিনাপ্য কি বলছিলেন? ওই স্যার আমি কিছু বলিনি। আচ্ছা, মনে রাখার কৌশল 2, ধারা 115 মতে রিভিশন দায়েরের যে বিধানগুলো সেগুলো আমরা এক পলকে দেখে নেব। আমরা জানি তামাদি আইনে রিভিশন দায়েরের জন্য কি তামাদির মেয়াদ উল্লেখ করে দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু তামাদির মেয়াদ আমাদের ওই সংশ্লিষ্ট মূল আইন অর্থাৎ এই সিপিসি থেকেই নিতে হবে। তো বিচারিক আদালত, জেলা জজ আদালত বা অতিরিক্ত জেলা জজ আদালত প্রদত্ত কোনো রায়, আপিল অযোগ্য ডিক্রি ও আদেশ উভয়, ডিক্রি ও আদেশ উভয় ক্ষেত্রে রিভিশন করতে হবে মহামান্য হাইকোর্ট বিভাগে, তামাদির মেয়াদ 90 দিন। বুঝতে পারলেন টেবিলটা? জি জি। এটা অযোগ্য, আপিল অযোগ্য। হুম। আপিল অযোগ্য ক্ষেত্রে রিভিশন, আর আপিল যোগ্য হলে তো সেখানে রিভিশন করার সুযোগই নেই, তাই না? আপিল জি অযোগ্য রিভিশন করেনি, সেক্ষেত্রে রিভিউর আবেদন করতে পারে, কিন্তু আবার আপিলও করতে পারে যদি মেয়াদ শেষ হয়ে যায় 90 দিন। আপিলের মেয়াদ সেটা শেষ হয়ে গেলেও কিন্তু তামাদি আইনের 5 ধারার বিধান মতে তামাদি মওকুফ চেয়েও কিন্তু মামলা করা যায়, তাই না? জি আর যেখানে রিভিশন করব, অর্থাৎ সেখানে আপিল করার বিধানই নাই, সেখানে আমাদেরকে জি কিন্তু রিভিশন করতে হবে। ঠিক আছে? জি যুগ্ম জেলা জি। জজ বা সিনিয়র সিভিল জজ আদালত বা সিভিল জজ আদালত, অর্থাৎ এই নিচের যে এন্ট্রি লেভেলের 3টি কোর্ট, এই 3টি কোর্টের শুধুমাত্র ডিক্রি যেটা আপিল অযোগ্য, আপিল করা গেলে তো আপিলই করতাম, রিভিশন তার করতাম না, তাই না? জি তাহলে জি। আপিল অযোগ্য যে ডিক্রি, সেই ডিক্রির বিরুদ্ধে হাইকোর্টে আমাদের অবশ্যই কি করতে হবে? রিভিশন করতে হবে।
ডিক্রির বিরুদ্ধে রিভিশন জেলা জজে করার সুযোগ নেই, কোনো ডিক্রির বিরুদ্ধেই জেলা জজে রিভিশন করার সুযোগ নেই। এখানেও 90 দিনের সময়। আর যুগ্ম জেলা জজ, সিনিয়র সিভিল জজ এবং সিভিল জজ আদালত, এই তিনটি এন্ট্রি লেভেলের কোর্টের আপিল অযোগ্য আদেশ, দেখেন আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন করা যাবে। বুঝতে পারলেন? সেটা জি 30 দিন। জি তার মানে যদি ডিক্রি নিয়ে প্রশ্ন আসে, চোখ বন্ধ করে হাইকোর্ট বিভাগ উত্তর করতে হবে, এবং উভয় ক্ষেত্রে 90 দিন। কোন কোর্টের ডিক্রি সেটা ম্যাটার না, কিন্তু সেটা ডিরেক্ট কোথায়? হাইকোর্টে, তাই না? জি ডিক্রি, আমরা ডিক্রি মানে বুঝবো হাইকোর্ট। ডিক্রি মানে হাইকোর্ট 90 দিন, এটা চোখ নব্বই বন্ধ দিন করে। কিন্তু জি আদেশ হলে সেটা দেখবো যে নিচের তিনটি কোর্টের কিনা, তিনটি কোর্টের যদি নিম্ন লেভেলের তিনটি কোর্টের সিভিল, সিনিয়র সিভিল বা যুগ্ম জেলা জজের যদি হয়, সেক্ষেত্রে আমরা 30 দিনের মধ্যে জেলা জজে যেতে পারবো। কিন্তু বড় দুইটি যে কোর্ট আছে, জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ, এটার উপরে তো আর কোনো জেলা পর্যায়ে কোনো মানে জজ না, নেই, তাই না? সেক্ষেত্রে বাধ্য হয়ে আমাদের হাইকোর্টে যেতে হচ্ছে, হাইকোর্ট। সেটা ডিগ্রি হোক বা আদেশ হোক, তাই না? জি স্যার। এরপরে মনে রাখার কৌশল তিন, তিনে কি আছে? এক নজরে সংখ্যা সংবলিত বিধান বা ধারা। হ্যাঁ, আমরা ধারাগুলো জানবো প্রথমে, তারপরে আদেশগুলো জানবো। কতটি, কত প্রকার, এই ধরনের প্রশ্ন। এরপরে আমরা জানবো এক নজরে সংখ্যা সংবলিত বিধানগুলো, আদেশ। তার মানে ধারাগুলো আলাদা করেছে, আদেশগুলো আলাদা করে দিয়েছে। প্রথমে ধারাগুলো জেনে নিই। 51 ধারায় বলা হচ্ছে ডিক্রি জারি কার্যকরের ক্ষমতা কয়টি পদ্ধতিতে আদালত করতে পারবেন? 5টি পদ্ধতিতে। ওই যে দায়িত্বকে দেওয়ানি কারাগারে আটক রাখা, তাই না? তারপর জি তার সম্পত্তি ক্রয় করা, নিলামে বিক্রয় করা, এগুলো, জরিমানা করা। 75, কমিশন নিয়োগ হয় কয়টি ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে। চারটি। 123, বিধি প্রণয়ন কমিটির সদস্য কতজন? 6 জন। ছয়জন। 151, সিভিল কোড প্রধানত কয়টি ক্ষেত্রে অন্তর্নিহিত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে? 2টি ক্ষেত্রে। তারা ধারা দুইটি নিয়ে ক্ষেত্রে। সংখ্যা সংবলিত, এখান থেকে প্রশ্ন আসলেও একটা চলে আসতে পারে, একটু গুরুত্বের সহকারে আপনারা দেখবেন। এরপরে বিধিতে, আদেশ ও বিধিতে সংখ্যা নিয়ে কি আছে দেখিনি নেই। আদেশ 7, বিধি 1। আরজিতে কতটি বিষয় থাকবে? আরজিতে সাধারণত 9টি বিষয় থাকে। 7 বিধি, আদেশ 7, বিধি 11। আরজি খারিজ বা নাকচ বা রিজেকশন অফ প্লেন্টের কারণ কয়টি? 4টি। খুবই কমন একটি প্রশ্ন, তাই না? জি স্যার। আদেশ 14, জি বিধি স্যার। 1। বিচার্য বিষয় বা ইস্যু কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আইনগত, আর একটা হচ্ছে ঘটনাগত, তাই না? জি জি আদেশ 17, বিধি 1-3। চূড়ান্ত শুনানির পূর্বে প্রত্যেক পক্ষ খরচা ছাড়া কতটি করে মুলতবি পাবে? 4টি। এটা যে কয়বার রিপিট হলো পড়াতে গিয়ে, তাই না? জি স্যার। আমরা নিশ্চয় র্যাপিড আমি রিভিশনে অনেকবার দেখলাম, রিপিট হয়েছে। র্যাপিড রিভিশনে দেখলাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে সাম্প্রতিক সংশোধনের মধ্যে, যেটা গত ক্লাসে ছিল, তাই না? জি আবার জি এখানেও দেখছি, স্যার। এখান থেকে প্রশ্ন আসলে ভুল করলে মানে তার মতো আহাম্মক হবে না কেউ, এতবার বলে দেওয়ার পরে। জি চূড়ান্ত শুনানির পূর্বে প্রত্যেক পক্ষ খরচা সহ কতটি করে মুলতবি পাবে? 3টি করে। তাহলে এই দুইটি বিধানই কততে আছে? 17-র 1-3-এ। এবার 1-4-এ কি আছে? চূড়ান্ত শুনানির পর্যায়ে, অর্থাৎ পেইজ শুরু হয়ে গেছে সাক্ষী, সেক্ষেত্রে খরচা ছাড়া কতটি মুলতবি পাবে? একটাও মুলতবি পাবে না খরচা ছাড়া। মানে শুনানি শুরু হয়ে গেলে প্রতিটা মুলতবির জন্য অবশ্যই কি লাগবে? খরচা লাগবে, টাকা লাগবে। আর খরচা সহ কতটি পাবে? সেটা হচ্ছে 3টি করে, তাই না? জি 18, আদেশ বিধি 20। চূড়ান্ত শুনানি পর্যায়ে আংশিক শুনানিকৃত কতটি মামলা থাকবে? 4টি। আগে 2টি ছিল, ঠিক আছে? ডাবল করে জি কি করা হয়েছে? 4টি করা হয়েছে। চূড়ান্ত শুনানি পর্যায়ে আংশিক শুনানি সহ মোট কতটি মামলা থাকবে? 10টি। 5টা থেকে 10টি হয়ে গেছে। চূড়ান্ত শুনানি ও অন্যান্য সহ সর্বমোট কতটি মামলা থাকবে? 200টি। মনে পড়ছে? জি স্যার। রিসেন্ট অ্যামেন্ডমেন্ট হয়ে ডাবল হয়ে গেছে। জি কতটির নিচে নামলে চূড়ান্ত শুনানির জন্য নতুন মামলা তালিকায় আনা যাবে? 140টির নিচে নামলে। সংখ্যাগুলো এক নজরে আমরা দেখে নিচ্ছি। আদেশ 41, বিধি 12A। আপিল মুলতবি খরচা কত? খরচা ছাড়া কতটি? 3টি।
আর 12 এতে আপিল মুলতবি খরচা সহ কতটি উল্লেখ নেই, মানে কতটি অনির্দিষ্ট বলা নাই। এখান থেকে যদি প্রশ্ন আসে 3টি, 4টি, 6টি এবং শেষে ঘতে দিল যে নির্দিষ্ট নয়, তাহলে উত্তর কি হবে? নির্দিষ্ট নয় বা কোনোটি নয়। উত্তর হবে কোনোটি নয়, তাই না? কারণ সংখ্যা বলে জি দেওয়া নাই। আদেশ 43 বিধি 1, কত প্রকার আদেশ আপিলযোগ্য? 25 প্রকার আদেশ আপিলযোগ্য। তাহলে আপিলযোগ্য আদেশের একটা লিস্ট আছে না ফাউন্ডেশন নোটে? জি স্যার। 25টা পয়েন্ট। জি এরপর আমরা দেখব হচ্ছে মনে রাখার কৌশল 4, এক নজরে সময় সংক্রান্ত বিধান। ধারাগুলো আগে দেখে নিই। ধারা 48, ডিক্রি জারির দরখাস্ত দাখিলে তামাদির মেয়াদ 12 বছর। তো 12 বছর এটা একটা তো সময়, তাই না? জি 58 ধারা, জারি মামলায় দায়ীকে কত সময় দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে? 6 মাস। 74, ডিক্রি জারিতে বাধা প্রদানকারীকে কতদিন দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে? 30 দিন। 80, সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করার কত মাস পূর্বে নোটিশ দিতে হয় সরকারকে? 2 মাস। আর নোটিশ না দিলে জবাব দাখিলের জন্য সর্বমোট কত মাস সময় দিতে হবে? 3 মাস। মনে পড়ছে? জি স্যার। জি দারুণ রিভিশন হয়ে যাচ্ছে এক পলকে, তাই না? জি স্যার। 89 কতদিনের মধ্যে পক্ষগণ মধ্যস্থতাকারী নিজেরাই নিয়োগ করবেন? 10 দিনের মধ্যে। নিজেরা নিয়োগ করতে ব্যর্থ হলে আদালত পরবর্তী কতদিনের মধ্যে প্যানেল হতে দিবেন? 7 দিনের মধ্যে। মধ্যস্থতাকারী নিয়োগের সর্বোচ্চ সময় তাহলে 10 আর 7 17 দিন। মধ্যস্থতার জন্য স্বাভাবিক সময় মানে মধ্যস্থতাকারী নিয়োগ হয়ে গেলে এবার কাজ শুরু করে দিল, মানে উভয় পক্ষে কি করা, ওই ঘটকালি শুরু করে দিল, তাই না? কথা বলা জি শুরু জি করে দিল। বোঝানোর চেষ্টা করা হচ্ছে 60 দিনের মধ্যে শেষ করতে হবে। মধ্যস্থতার জন্য অতিরিক্ত আরো কত সময় দেওয়া যাবে? আরো 30 দিন। তাহলে সর্বমোট কত সময় পাওয়া যাচ্ছে? 90 দিন। 94, অতিরিক্ত কার্যক্রম বা সাপ্লিমেন্টারি প্রসিডিং কতটি ক্ষেত্রে আছে? 5টি ক্ষেত্রে আছে। ঠিক আছে, জি। এটা টি এর মধ্যে চলে আসছে যদিও এটা সময়ের। ঠিক আছে। হুম, এক নজরে সময় সংক্রান্ত বিধান, আদেশ। আদেশগুলো দেখে নিই। আদেশ 5 বিধি 1, মামলা দাখিলের কত কার্যদিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে? তাহলে সমন ইস্যু করার সময় হচ্ছে 5 কার্যদিবস। শুধু দিন নয়, কার্যদিবস। কার্যদিবস মানে যেদিন যেদিন আদালতের আদালত চলবে, কার্যক্রম চলমান আছে, তোমার ছুটি চলবে। নাই যেদিন, জি যেদিন যেদিন ছুটি থাকবে না, ছুটি কাউন্ট হবে না। আদেশ 5 বিধি 9, সময় সমন ইস্যুর কতদিনের মধ্যে তা জারি করতে হবে? 30 দিনের মধ্যে জারি করতে হবে। 30 দিনের মধ্যে জারি করতে ব্যর্থ হলে জারিকারক অসৎ কোনো কাজ করেছেন ধরে নিতে হবে, তাই না? জি আদেশ 5 বিধি 19 বি, কতদিনের মধ্যে প্রাপ্তি স্বীকার ফেরত না আসলে জারির মধ্যে ধরে নিতে হবে? 30 দিন। সাধারণত 30 দিনের মধ্যে যদি না আসে আমরা দরখাস্ত দিয়ে দিই যে স্যার এটা হচ্ছে এডি থেকে অব্যাহতি, এডি ফেরত আসছে না। প্রাপ্তি স্বীকারপত্রের ইংরেজি হচ্ছে অ্যাকনলেজমেন্ট ডিউ, সংক্ষেপে জি। এডি। 30 দিন যদি এডি। অতিবাহিত হয়ে যায় আসছে না, তাহলে আমরা দরখাস্ত দিয়ে দিই এডি থেকে উত্তোলন, মানে এডি থেকে অব্যাহতির প্রার্থনা। কারণ যদি হাতে হাতে যে সমন, পদাতিক সমন যদি হয়ে যায়, যেটাকে ব্যক্তিগত বা পার্সোনাল সমন বলা হয়, সেটা হয়ে গেলে আর এডির জন্য অপেক্ষা করার দরকার নাই। আদেশ 6 বিধি 18। আচ্ছা, সমন এখন তো আরো কয়েক প্রকার দেওয়া যাচ্ছে, তাই না? কিন্তু বাস্তবে আমরা এই 2 প্রকারই দেখছি। সিভিল ক্ষেত্রে পদাতিক সমন জারিকারক নিয়ে যায় এবং ডাকযোগে। আর ক্রিমিনাল ক্ষেত্রে ডাকযোগে দেওয়ার কোনো বিধান নেই, পদাতিক সমন দিতে হবে, হাতে হাতেই দিতে হবে। ভিন্ন জেলাতে হলেও হাতে হাতে দিতে হবে। কিন্তু এখন বিধান করেছে, সেই বিধানগুলো বাস্তবে প্রয়োগ এখনো শুরু হয়নি ওইভাবে, কিন্তু আইন শুরু হয়ে গেছে, তাই না? জি আদেশ 6 বিধি 18, আদেশের কত দিনের মধ্যে প্লিডিং সংশোধন করতে হবে? করতে বানানটা ঠিক করতে হবে। জি আচ্ছা, তার মানে আমি দরখাস্ত দিলাম স্যার প্লিডিং এ সমস্যা আছে, আমি সংশোধন করতে চাচ্ছি। আদালত মঞ্জুর করলেন। এই মঞ্জুর করা কত দিনের মধ্যে সংশোধন করতে হবে? 14 দিনের মধ্যে, মানে ফ্রেশ আর্জি জমা দিতে হবে। আদেশ 7 বিধি 11, কত দিনের মধ্যে প্রয়োজনীয় স্ট্যাম্প সরবরাহ করতে হবে যদি স্ট্যাম্প স্বল্পতা দেখা দেয়? 21 দিনের মধ্যে, তাই না? জি আদেশ 8 বিধি 1, সমন জারি কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হয়? 30 দিনের মধ্যে। এটা হচ্ছে
স্বাভাবিক সময়, কিন্তু অতিরিক্ত আরো সময় দেওয়া হবে আরো 30 দিন। তাহলে মোট কত সময় পাওয়া গেল? অতিরিক্ত সময় সহ 60 মোট দিন। 60 দিন। 60 দিন। লিখিত জবাব। আদেশ 9 বিধি 5, সমন জারি না হয়ে ফেরত আসার কতদিনের মধ্যে নতুন সমনের তদবির না দিলে বা না নিলে মামলা খারিজ হয়ে যাবে? 1 মাস। মনে করেন যে সমন ফেরত আসেনি, মানে সমন হারিয়ে গেছে, খোঁজ খবর নাই, তাহলে নতুন ভাবে আবার কি করতে হয়? সমন জমা দিতে হয়, ফ্রেশ সমন জমা দিতে হয়। এটাকে বলা হয় সমনের তদবির, নতুন সমনের তদবির। এই তদবির নেওয়া বা সমন জমা দেওয়া কাকে জমা দিতে হবে? বাদীকে। তো বাদী জমা দিচ্ছে না 1 মাসের মধ্যে, তাহলে মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। খারিজ হয়ে যাবে। আদেশ 9 বিধি 9 এ, বাদীর ত্রুটিতে মামলা খারিজ হলে যেমন উপরে খারিজ হয়, বাদী ত্রুটি করলো, মানে পরিচালনায়, মামলা পরিচালনায় যদি নেগলিজেন্স দেখায়, সেক্ষেত্রে অবহেলা করে, সরাসরি রদের জন্য এফিডেভিট সহ সময় পাবে 30 দিন। তাই না? 9 এতে সরাসরি কি করা যাবে? এফিডেভিট সহ রদ 30 করা দিনের যাবে, মধ্যে। খারিজ জি। থেকে মামলাটা আবার বাঁচানো যাবে। সেই ক্ষেত্রে কিন্তু 30 দিনের মধ্যে আসতে হবে, এবং 1,000 টাকা আবার কস্ট লাগবে, তাই না? জি। আদেশ 11 বিধি 1, বিচার্য বিষয় স্থিরের কতদিনের মধ্যে প্রশ্নমালা প্রদান করতে হয়? 10 দিনের মধ্যে। 10 দিনের মধ্যে, এটাকে 30 ধারা তদবিরও বলা হয় অনেক সময়। আদেশ 11 বিধি 2, প্রশ্নমালা দাখিলের জন্য দরখাস্তের কতদিনের মধ্যে আদালত সিদ্ধান্ত নেবে? 14 দিন। 11-7, প্রশ্নমালা জারির কতদিনের মধ্যে তা কর্তনের দরখাস্ত দাখিল করতে হয়, মানে কোনো অংশ যদি অপ্রয়োজনীয় হয় বা বিরক্তিকর হয় বা মানে কুৎসিত কথাবার্তা থাকে, সেক্ষেত্রে 7 দিনের মধ্যে কর্তনের দরখাস্ত করা যাবে। আদেশ 11 বিধি 8, কত দিনের মধ্যে প্রশ্নমালার উত্তরযুক্ত এফিডেভিট দাখিল করতে হবে? 10 দিন। এক পক্ষ প্রশ্নমালা দিল, আরেক পক্ষ প্রশ্নমালার কি উত্তর দিতে পারবে। আদেশ 14 বিধি 1, কতদিনের মধ্যে বিবাদী আত্মপক্ষ সমর্থন না করলে ইস্যু গঠন করবে না? 15 দিন, মানে ইস্যু গঠন করার জন্য পেন্ডিং রাখবে 15 দিন পর্যন্ত। আদেশ 14 বিধি 8, ইস্যু গঠনের কতদিনের মধ্যে চূড়ান্ত শুনানি তারিখ স্থির করতে হবে? তার মানে এসডি, যেটাকে বলা হয় এসডি, এসডি। জি। 120 দিন, মানে 120 দিন পর্যন্ত সেটেলমেন্ট ডেট। এসডি পর্যায়ে মামলা রাখা যাবে, তারপরে মামলা অবশ্যই পিএইচে দিতে হবে। কিন্তু যদি স্যার এটা কি 100, সেটেলিং ডেট স্যার? এসডি সেটেলিং ডেট। সেটলিং ডেট, হ্যাঁ, মানে ডেটটা স্থির করা কিসের? চূড়ান্ত শুনানির, পিএইচ। তার মানে 120 দিনের মধ্যে করতে হবে। এখন যদি 140টার নিচে মামলা না নামে, তাহলে তো পিএইচে মামলাও দিতে পারবে না, তাই না? জি জি। তাহলে এই এইচডি থেকে 120 দিনের মধ্যে আবার মামলা নিয়ে যাব, আবার ওইদিকে 140টার নিচে না নামলে পিএইচে দিতে পারবো না, দুইটা বিপরীত মুখে না? জি স্যার। আসলে হয় না এগুলো, আইনে আছে কিন্তু বাস্তবের প্রয়োগ খুবই কম, সম্ভব হয় না। আর 200 মামলা কি সম্ভব নাকি? দিনে 5-7টা মামলা দিয়েই কোর্ট শেষ হয়ে যায়। আদেশ 17 বিধি 1, মুলতবি খরচা দিতে ব্যর্থ হলে বাদী যদি না দেয়, তাহলে বাদীর মামলা খারিজ হয়ে যাবে। আর বিবাদী যদি না দেয়, তাহলে মামলা একতরফা হয়ে যাবে, তাই না? জি। জি, পুনর্বহাল পুনর্বহাল বানানটা, ঠিক জি আছে, ঠিক আছে। পুনর্বহাল বানানটা একটু ঠিক করতে হবে, জি। রসও দিয়ে দিতে হবে। কতদিনের মধ্যে কি করতে হবে? 30 দিন। 30 দিন। পুনর্বহাল করতে হবে 30 দিনের মধ্যে। আদেশ 18 বিধি 19, চূড়ান্ত শুনানির কত তারিখের পর, চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণের পর কত দিনের মধ্যে শুনানি সমাপ্ত করতে হবে? 120 কার্যদিবস। তার মানে পিএইচ পর্যায়ে মামলা দেওয়ার পর 120 কার্যদিবসের মধ্যে মামলা শেষ করতে হবে। দেখেন, এর আগেও একটা 120 আমরা দেখলাম, তাই না? তাহলে এইচডি থেকে জি স্যার। পিএইচে দিতে মামলা 100 দিন, 120 দিন, আবার পিএইচে আসার পরে আরো 120 দিন সময় লাগবে সেটাকে শেষ করতে। মানে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে, আর্গুমেন্ট শেষ করতে হবে 120 দিনের মধ্যে। এক কথায় বিচার কার্য শেষ করতে হবে 120 দিনের মধ্যে। ঠিক আছে? আর ক্রিমিনালের ক্ষেত্রে 180 এবং 360, তাই না? 180, 360। জি স্যার। ম্যাজিস্ট্রেট কোর্ট 180, আর দায়রা জজ হচ্ছে দায়রা। দায়রা 360। 360। আর আপিল এবং রিভিশন ক্রিমিনাল ক্ষেত্রে 90 দিন করে। 90 90। আদেশ 20 বিধি 1, শুনানি সমাপ্ত হবার পর তৎক্ষণাৎ বা কত দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে? মানে সেই দিনই দিতে হবে, আর্গুমেন্ট যেদিন শেষ হলো সেই দিনই, অথবা পরবর্তী 7 দিনের মধ্যে। বাস্তবে হয় না।
খুব কম হয়। আদেশ 20 বিধি 5-এ রায় ঘোষণার তারিখ হতে কত দিনের মধ্যে ডিক্রি প্রণয়ন করতে হবে? এখানেও 7 দিন, খুব চমৎকার মিল আছে। আদেশ 21 বিধি 32, ক্রোককৃত সম্পত্তি কত বছর ক্রোকাবদ্ধ রাখা যাবে, মানে ক্রোক করে আদালত নিয়ে রাখতে পারবে 1 বছর পর্যন্ত। এর মধ্যে হয়তোবা ক্রোক ফেরত দিতে হবে অথবা সেটা নিলামে বিক্রয় করে দিতে হবে। আদেশ 21 বিধি 68, ইশতেহারের নকল সংযুক্তির তারিখ হতে কতদিনের মধ্যে নিলামে বিক্রয় করতে হবে? একটু আগে নিলামে বিক্রয়ের কথা বললাম, নিলামে বিক্রয় করার আগে ইশতেহার দিতে হবে, তাই না? জি, এবং ঠিক ইশতেহার কথা। দেখে মানুষ আসবে কি কি সম্পত্তি বিষয়ে নিলাম হচ্ছে, তারপরে নিলাম কত তারিখে হবে, কোথায় হবে, এটসেট্রা থাকবে কোথায়, ইশতেহারে। 30 দিন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এবং 15 দিন অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। বুঝতে পেরেছেন, এখানে দুইটা বিষয় আছে। এটা স্থাবর, এটা অস্থাবর স্যার। জি। স্থাবর সম্পত্তি বিক্রয়, অকশনে বিক্রয় সংক্রান্ত নিলামের ইশতেহারের ক্ষেত্রে কিন্তু 30 দিন, আর অস্থাবর সম্পত্তি হলে 15 দিন, 15 দিন। সময় কম। আদেশ 21 বিধি 85, আদেশ 21 বিধি 85, নিলামে ক্রেতা ক্রয়মূল্যের অবশিষ্ট টাকা কত দিনের মধ্যে জমা দিবে? 15তম দিনে, মানে আদালত বন্ধ হওয়ার 15তম দিনে, তাই না? মানে জি। 15তম দিনের বিকেল 5টার মধ্যে। আদেশ 22, এটা কিন্তু বারবার আসে 15তম দিনে। আদেশ 22 বিধি 9-এ, পক্ষগণের মৃত্যু বা বিবাহ, বিবাহ বানানটা মনে হয় একটু ঠিক করতে হবে, এত দ্রুত এই নোটটা করা হয়েছে, কিছুটা ভুল থাকতে জি পারে। স্যার। তবে আপনারা বুঝতে পারবেন কোথায় ভুল, তাই না? নিজেরাই সংশোধন করে নিতে পারবেন। এতে খুব বড় ধরনের কোনো ভুল নাই, জাস্ট টাইপিং মিস্টেক। অস্বচ্ছতার জন্য মামলা খারিজ হলে তার রদের জন্য কতদিনের মধ্যে আবেদন করতে হবে? 60 দিনের মধ্যে। তারপরও আমি এই যে রেড হাইলাইট করে নিচ্ছি, এটা নেক্সট যখনই প্রিন্ট হবে তখনই আমি কি করে দিব, এটা সংশোধন করে নেব, মানে আজকে রাত্রে সংশোধন হয়ে যাবে নোট। আদেশ 26 বিধি 14, কমিশনের প্রতিবেদন কত মাসের মধ্যে পেশ করতে হয়? 3 মাস। আদেশ 38 বিধি 4, খুবই গুরুত্বপূর্ণ, রায়ের পূর্বে বিবাদী জামানত দিতে ব্যর্থ হলে কত মাস দেওয়ানি কারাগারে তাকে আটক রাখা যাবে? 6 মাস। আদেশ 39 বিধি 2, নিষেধাজ্ঞা অমান্য করলে সম্পত্তি ক্রোক ও কত মাস দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে? সম্পত্তি ক্রোকের পাশাপাশি কত মাস আটক রাখা যাবে? 6 মাস। আচ্ছা, এই যে নিষেধাজ্ঞা অমান্য, হ্যাঁ, এই জি। নিষেধাজ্ঞা অমান্য এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আপনারা নিষেধাজ্ঞা অমান্য, এখানে নোট তো কাছে আছে সবার কাছেই, এটাকে আপনারা লিখে রাখতে পারেন। নিষেধাজ্ঞা অমান্য হলে আরেকটা নতুন মিসকেস করতে হয়, যেটাকে বলা হয় মিস ভায়োলেশন শুট। ভায়োলেশন মানে মিস। অমান্য করা, হ্যাঁ, ভায়োলেশন। জি। ভায়োলেট, ভায়োলেট হচ্ছে ভার্ব, এর নাউন হচ্ছে ভায়োলেশন। তাহলে মিস ভায়োলেশন হচ্ছে কোর্টের কোনো নিষেধাজ্ঞা অমান্য করলে এটাকে বলে মিস ভায়োলেশন। তো এই নিষেধাজ্ঞা অমান্য শব্দটাকে যদি বাদ দিয়ে মিস ভায়োলেশন শব্দটা যদি ব্যবহার করে মামলায়, সরি প্রশ্নে, তাহলে তো আপনারা পারবেন না, তাই না? জি স্যার, এটা জানা থাকলো। তো এখন শিখিয়ে দিলাম, এখন পারবেন। তাহলে নিষেধাজ্ঞা অমান্য মানে ভায়োলেশন করলে আদালতের মানে কোনো আদেশ অমান্য, অমান্য মানে ভায়োলেশন, ঠিক আছে? তো ভায়োলেশন করলে কি শুট করতে হয়? ভায়োলেশন শুট করতে হয়। আদেশ 39 বিধি 5-এ, কত দিনের মধ্যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানি ও নিষ্পত্তি করতে হয়? 7 দিনের মধ্যে। জরুরি বিষয়, তাই 7 দিনে শেষ করতে হয়। আদেশ 41 বিধি 12-এ, সরাসরি আপিল পুনরায় শুনানি কত দিনের মধ্যে করতে হবে? 30 দিনের মধ্যে। মনে রাখার কৌশল 5, এখানে এক নজরে টাকা সংক্রান্ত বিধান, ধারা, যে বিধানগুলো আছে আমরা দেখব, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এক নজরে দেখে দিচ্ছি, এখান থেকে আমার মনে বলে 4 থেকে 50% প্রশ্ন কমন পেয়ে যাবেন। আমার মনে হচ্ছে, তাই না? 20টা থেকে অন্তত 8-10টা কমন চলে আসবে এই চার্টগুলো থেকেই। আল্লাহ ভরসা স্যার। আমার এর আগে যে ফাইনাল টাচ নোট ছিল সেখানে কিন্তু এগুলো ছিল না। আমি এই 26 সালের ফাইনাল টাচ নোটে এটা যুক্ত করেছি। এটা আপনাদের জন্য হেল্প হয়েছে যে আমি সময় পেয়েছি। তবে আশা করছি যে এর পরের বার যে ফাইনালটা সেটা আরো ইমপ্রুভ হবে, তাই না? আপনারা হেল্প করবেন আমাকে ইমপ্রুভ করতে, যারা আমার এই ব্যাচে আছেন, যারা ইন্টারেস্টেড আমার সাথে কাজ করার। জি স্যার।
ধারা 30 সমন স্যার অমান্যের। আমরা কেউ অ্যাডভোকেট না হলে তো কাজ করার সুযোগ পাচ্ছি না স্যার। আপনি নিজেই তো সময় দিতে পারবেন না। অ্যাডভোকেট যদি রিটেন পাস করেন তারপরে আপনাকে দিব। আর রিটেন পাস করার আগে, রিটেন পরীক্ষার আগে আমি তো আপনাদের কাজই দিব না। কেন? আপনার কেন ক্ষতি করব পড়াশোনার, তাই না? না সে তো বটি স্যার। রিটেন দোয়া পরীক্ষা করেন। দেওয়ার রিটেন পরীক্ষা দেওয়ার পরে কেউ কাজ করতে চাইলে আপনি কাজ করতে পারবেন, যোগাযোগ করবেন। কারণ তখন তো বসেই থাকবেন, তাই না? রিটেনের জন্য অন্তত রেজাল্টের জন্য 2.5-3 মাস বসে থাকতে হবে, ওই সময় কাজ করতে পারবেন। সমন অমান্যের দণ্ড কত? 500 টাকা। 500 টাকা। 35 বিলম্বের জন্য খরচার ওপর অনধিক বার্ষিক সুদের হার 6 টাকা, 6%। এই 6% মনে রাখবেন, এক পার্সেন্টেজ আছে 6%, আরেকটা আছে 25% জামিনের জন্য, তাই না? জি। 35 মিথ্যা বা বিব্রতকর আর্জি কিংবা জবাব, যেটা মিথ্যা মামলার ক্ষেত্রে ক্ষতিপূরণ, অর্থাৎ বাদী যদি মিথ্যা মামলা করে মিথ্যা আর্জি দিয়ে, সেক্ষেত্রে তার কি হবে? জরিমানা হবে, ক্ষতিপূরণ দিতে হবে অপরপক্ষকে। অথবা বিবাদী যদি সে আত্মপক্ষ সমর্থনে মিথ্যা বক্তব্য পেশ করে, সেক্ষেত্রে তারও ক্ষতিপূরণ দিতে হতে পারে বাদীকে। কতদিন, কত টাকা? 50,000 টাকা। আগে কিন্তু কম ছিল, তাই না? জি। 35 অন্তর্বর্তী বিশাল একটা দরখাস্ত প্রশ্ন। বিলম্বের খরচা, মানে মাঝখানে একটা দরখাস্ত দিতে হতো, সেটা আমি দেরিতে দিচ্ছি, 2,000 টাকা বিলম্ব লেট ফি দিতে হবে। আর অন্তর্বর্তীকালীন যে দরখাস্ত অতি বিলম্বের খরচা, মানে পূর্বেই দেওয়া সমীচীন ছিল, সেক্ষেত্রে মানে লেটটা খুবই বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আরো 1,000 বেশি দিয়ে 3,000 টাকা কি দিতে হবে? বিলম্ব লেট ফি দিতে হবে। 101 ধারা মামলার বিষয়বস্তুর মূল্য কত টাকা বা তদূর্ধ্ব হলে আইনগত একটি বড় প্রশ্ন হিসাবে সেটা ধরা হবে 20,000 টাকা পর্যন্ত। তার মানে মামলার ভ্যালুয়েশন 20,000 টাকার কম হলে সেটা একটা পিটি কেস বা ছোট মামলা ধরা হবে, আর 20,000 টাকা প্লাস হলে সেটা একটা বড় মামলা ধরা হবে অন্তত। জি। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার এখানে স্যার একটা বিষয় স্যার, এই যে এই মনে রাখার কৌশল 5-এর এই যে প্রথম ধারাটা স্যার 30, স্যার প্রশ্ন যদি এমন আসে যে সমনমানের দণ্ড কত ধারায়, স্যার এটা কি 30 হবে না 32 হবে স্যার? আমি তো 32-এ পড়েছি স্যার, যে 32 ধারায় আছে যে 30 ধারা অনুযায়ী সমনমানের দণ্ডে 500 টাকা। তাহলে সেক্ষেত্রে এটা মানে কি তাহলে হবে আমি স্যার? এটা দেখে জানাই দেবানি। ঠিক আছে, আমারও মনে পড়ছে 32-এই তো 500 টাকা আছে, 30 কিভাবে জি আসলো? স্যার। জি তারপর আমি স্যার। চেক করবো না, ঠিক আছে। আচ্ছা স্যার। এক নজরে টাকা সংক্রান্ত বিধান আদেশ। এক নজরে টাকা সংক্রান্ত বিধান আমরা এর আগে ধারাতে দেখলাম, এবার আদেশে দেখব। আদেশ নয়, বিধি নয় এ, বাদীর ত্রুটিতে মামলা খারিজ হলে সরাসরি রদের জন্য এফিডেভিট সহ খরচা। এর আগে আমরা 30 দিন দেখলাম একই আদেশে, তাই না? এবার সেটা এক জি হাজার জি। টাকা দেখছে। আর নয়ের বিধি 13 এতে সরাসরি একতরফা ডিক্রি রদের জন্য এফিডেভিট সহ বিবাদীর খরচা 3 গুণ, 3,000 টাকা, বাদীর 1,000, বিবাদী 3,000। আদেশ 16 বিধি 12 সমন পেয়েও কোনো ব্যক্তি বা সাক্ষী হাজির হতে ব্যর্থ হলে আদালত কত টাকা জরিমানা আরোপ করতে পারে? এখানে কিন্তু 500 টাকা। হ্যাঁ, এই যে জি 500 টাকার বিধানটা আমরা এখানে পাচ্ছি। আদেশ 17 বিধি 1-3 চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি খরচা কত? 200 থেকে 1,000। আদেশ 17 বিধি 1-4 উপবিধি 4 চূড়ান্ত শুনানি পর্যায়ের মুলতবি খরচা কত? 200 থেকে সর্বোচ্চ 1,000 টাকা। আদেশ 17 বিধি 1 মুলতবি খরচা দিতে ব্যর্থ হলে খারিজ বা একতরফা পুনর্বহাল খরচা, এটা হবে 2,000 টাকা। ঠিক আছে, এর আগে পুনর্বহাল কতদিনের মধ্যে করা যাবে সেটা আমরা দেখলাম, তাই না? জি। তো সেটা কপি পেস্ট করা হয়েছে বলে বানানটা একইভাবে ভুল হয়ে আসছে। আচ্ছা আদেশ 21 আচ্ছা। বিধি 84 নিলামে ক্রেতা ক্রয় মূল্যের কত শতাংশ টাকা জমা দিবে? 25% টাকা জমা দিতে হবে। আদেশ 21 বিধি 89 নিলাম রদ করতে ক্রেতাকে কত সংখ্যক
কত শতাংশ টাকা দিতে হবে, মানে যার জমি নিলামে বিক্রয় হচ্ছিল সেই দেনদারকে 5%। তাহলে শতাংশ নিয়ে আমরা কয়েকটা দেখলাম, এখানে 5%, এটাকে 6% সুদ, এখানে 25%, আরেকটা 25% আছে জামিনের জন্য, তাই না? জি আদেশ 22 বিধি 9A, পক্ষগণের মৃত্যু, বিবাহ বা অসচ্ছলতার জন্য মামলা খারিজ হলে তার রদের জন্য কত টাকা খরচ সহ আবেদন করতে হবে? 3,000 টাকা। এখানে কিন্তু অ্যামাউন্ট অনেক, 3,000 টাকা, ঠিক আছে। জি জি আদেশ 33 বিধি 1, নিঃস্ব ব্যক্তির পরিধেয় বস্ত্র ও নালিশি সম্পত্তি ছাড়া কত টাকার কম থাকে? 5,000 টাকা। খুবই সহজ একটা বিষয়, তাই না? জি স্যার 33-এর। আদেশ 39 বিধি 5A, যার পক্ষে নিষেধাজ্ঞা হয়েছিল, মানে বাদী নিষেধাজ্ঞার আদেশের জন্য দরখাস্ত দিল এবং নিষেধাজ্ঞা দিয়ে দিল কার বিরুদ্ধে? বিবাদীর বিরুদ্ধে, বাদীর দরখাস্তের ভিত্তিতে। বাদী দরখাস্ত দিল বিবাদীকে নিষেধাজ্ঞা দিতে, দরখাস্ত মঞ্জুর হলো। এরপরে যদি বাদী মামলায় হেরে যায়, অর্থাৎ বিবাদীর পক্ষে মামলা রায় হয়ে যায়, সেক্ষেত্রে বাদীকে দশ দশ হাজার টাকা হাজার টাকা ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ দিতে হবে। কাকে? বিবাদী বরাবর, কারণ বিবাদী নিজের সম্পত্তিতে নিজেই যেতে পারেনি এই কারণে, তাই না? জি এটার উল্টো হতে পারে, কোনো মামলায় বিবাদীও কিন্তু ইনজাংশন চাইতে পারে। জি জি, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো বাদী পাবে। মামলায় বিবাদী ইনজাংশন চাইতে পারে। বিবাদী ইনজাংশন চাইলেও কিন্তু বাদী যদি ডিগ্রি পেয়ে যায় মামলায়, তাহলে বাদীর বিরুদ্ধে চেয়েছিল এবং সেটা মঞ্জুর হয়েছিল, তাহলে বাদী ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই এবার 10,000 টাকা বিবাদী বাদীকে দিবে, ডিক্রিদারকে, তাই না? জি তাহলে যার পক্ষে নিষেধাজ্ঞা হয়েছিল তার বিরুদ্ধে আদেশ হলে, মানে সে হেরে গেলে, ক্ষতিপূরণ কত টাকা তাকে দিতে হবে? অপর পক্ষকে 10,000 টাকা। আদেশ 41 বিধি 12A, আপিলে মুলতবি খরচা কত? ওই 200 থেকে 1,000 টাকায়। তার মানে আপিল হোক আর মূল মামলায় হোক, মুলতবি খরচা একই, কিন্তু বিধান ভিন্ন, তাই না? জি মনে রাখার কৌশল 6, এটা ফাউন্ডেশন নোটেও ছিল। দেওয়ানি আদালতের কার্যপদ্ধতি ফ্লো চার্ট অনুসারে আমি দেখে দিয়েছি। যে ধাপ 1-এ আদেশ 4 অনুসারে সেরেস্তাদারের নিকট মোকদ্দমা দায়ের করতে হয়। ক্রিমিনাল মামলায় যেমন আদালতে দাঁড়িয়ে মামলা করা হয়, এক্ষেত্রে কিন্তু আদালতে দাঁড়ানোর দরকার হয় না, জবানবন্দি দিতে হয় না, ডিরেক্ট সেরেস্তাদারের কাছে আর্জি জমা দিলেই মামলা হয়ে যায়। সিভিল সিভিল মামলা কিন্তু থানায় যেয়ে করার কোনো সুযোগ নেই। জি ধাপ 2, আদেশ 4-এ মোকদ্দমা গ্রহণ করলো সেরেস্তাদার ও একটা নম্বর দিয়ে দিল, অর্থাৎ রেজিস্টার যে আছে মামলার সেখানে দিয়ে দিল। ধাপ 3, আদেশ 5 অনুসারে সমন ইস্যু করলো ও জারি করলো। সমন ইস্যু করলো কে? কোর্ট, এবং সমন জারি করলো জারিকারক। এরপরে ধাপ 4, আদেশ 9, বিবাদী গরহাজির, মানে বিবাদী সমন পাওয়ার পরেও আদালতে আসলো না। ধাপ 5-এ আদেশ 18 অনুসারে একতরফা শুনানি হবে, এক্সপার্টে যেটাকে বলা হয়, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ করা হবে শুধুমাত্র বাদীর, যেহেতু বিবাদী নাই, ফাঁকা মাঠ, একাই গোল দিয়ে দিবে। জি ধাপ 6, আদেশ 20 অনুসারে রায় প্রচার হবে, যেটাকে একতরফা আদেশও বলা হয়, এবং ডিরেক্ট চলে যাবে লাস্ট ধাপে। আচ্ছা, আমরা দেখছিলাম যে একতরফা ডিক্রি কিভাবে হয়, বিবাদী যদি উপস্থিত না হয় সেক্ষেত্রে। তারপরে ধাপ 6-এ আদেশ 20 অনুসারে রায় প্রচার এবং একতরফা আদেশ দেওয়া হয়, রায় প্রচারকে একতরফা আদেশ বলা হচ্ছে। এরপরে ধাপ ডিরেক্ট শেষটাতে চলে আসবো, আদেশ 20-এই ডিক্রি প্রস্তুতকরণ করা হয় আদেশের ভিত্তিতে। আদালত দেয় আদেশ এবং ডিক্রি প্রস্তুতকরণ হচ্ছে সেরেস্তাদার, অর্থাৎ সেরেস্তায় মামলার সৃষ্টি হয় এবং সেরেস্তাদারই আবার কি করেন? ডিক্রি তৈরি ডিগ্রি করে দেন। প্রস্তুত করে। জি এখন যদি যদি বিবাদী উপস্থিত হয়, অর্থাৎ আদেশ 9 অনুসারে বিবাদী হাজির হলো, অর্থাৎ লিখিত জবাব দাখিল করলো, শুধু হাজির হলেই তো হবে না, লিখিত জবাব দিতে হবে, তাই না? জি জি স্যার। হাজির হয়ে লিখিত জবাব দিয়ে দিল। লিখিত জবাব দেওয়ার পরে মামলাটি পরবর্তী ধাপে ধারা 89A এবং বি অনুসারে কি করে যাবে? এডিআর এর জন্য যাবে, অর্থাৎ এখানে মধ্যস্থতা বা সালিসি কার্যক্রমে চলে যাবে। এখন মধ্যস্থতা যদি সফল হয়, এডিআর সফল হয়, তাহলে সলেনামা দাখিল হবে। উভয় পক্ষ নিজেদের মধ্যে শর্ত সাপেক্ষে একটা সলেনামা, বা যেটাকে আমরা কি বলবো,
আপোষমূলক। আপোষনামা দাখিল করবেন। হ্যাঁ, তো সেই সলিনামা বা আপোষনামা মূলে কি হবে, আদেশ হবে, এবং এই আদেশ অনুসারে কি হবে, ডিক্রি প্রস্তুত হবে। ঠিক আছে, তাহলে আমরা জি ডান পাশে যেটা গ্রিন হাইলাইট করলাম সেটা একতরফা, খুবই সহজ, ফাঁকা মাঠ, ডিক্রি পেয়ে যাবে বাদী। আর যেটা ব্লু হাইলাইট করলাম সেটা হচ্ছে উভয় পক্ষ আছে, মানে সবচেয়ে উইন উইন সিচুয়েশন, দুই পক্ষ মধ্যে কি পয়েন্ট আপস ভাগ হয়ে মীমাংসা। যাওয়ার মতন। হ্যাঁ, পয়েন্ট ভাগ হয়ে যাওয়ার মতন, সেও কিছু পয়েন্ট পেলো, এই কিছু পয়েন্ট পেলো, আর খেলার দরকার হলো না। তার মানে এখানে কোনো সাক্ষ্য গ্রহণের দরকার হয় না। বুঝতে পেরেছেন? জি স্যার। জি মামলা স্যার। পি এই মামলা পিএইচএ গেল না। আর এই যে একতরফা শুনানির ক্ষেত্রেও কিন্তু মামলা পিএইচএ যায় না, এটা একতরফা শুনানি বলে, বা একতরফা বা এক্সপার্টেই বলে। আর পিএইচ মানে উভয় পক্ষ যখন থাকবে, এক পক্ষ জবানবন্দি দিবে, অপর পক্ষ জেরা করবে, এইভাবে পিএইচ শুরু হবে। এরপরে সবচেয়ে টাফ যেটা বিষয়, কন্টেস্ট হবে মামলা। এডিআর ব্যর্থ হলে মামলার কন্টেস্ট হবে, তার মানে দুই পক্ষ রাজি না, খুবই দুইজন বিপরীতমুখী মানুষ বা দুই দল মানুষ, এক পক্ষ বাদী এক পক্ষ বিবাদী, বিবাদী আবার একাধিক পক্ষ হতে পারে। আদেশ 14 অনুসারে বিচার্য বিষয় গঠন বা ইস্যু গঠন করা হবে। ইস্যু মানে গঠন ব্রাজিল আর্জেন্টিনা খেলা হবে হ্যাঁ, এবার। খেলা হবে এবার। তো বিচার্য বিষয় গঠনের পরে আদেশ 11 অনুসারে আবিষ্কার বা 30 ধারার পদক্ষেপ দেওয়া হয়। এরপরে ধারা 9 আদেশ 18 অনুসারে এসডি বা তারিখ নির্ধারণ, সেটলিং ডেটের স্টেপটা আসবে। তারপরের স্টেপ 10 আদেশ 18 অনুসারে পিএইচ বা চূড়ান্ত শুনানি বা সাক্ষ্য গ্রহণের জন্য মামলাটা চলে যাবে। সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যাবে। সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার পর এক ডেটে যদি শেষ না হয়, আসলে তো এক ডেটে শেষ করা সম্ভব হয় না। যখন হ্যাঁ। কোনো সাক্ষ্য আংশিকভাবে শুরু হয়ে সেটার নিষ্পত্তি হয় না, তার মানে আংশিক শুনানি হয়েছে, সেটাকেই পরবর্তীতে এফপিএইচ বলা হয়, মানে ফার্দার প্রিএম্পটরি হিয়ারিং। এফ দ্বারা ফার্দার বোঝানো হচ্ছে। হ্যাঁ, স্টেপ 11-তে, আর আদেশ একবার বলবেন। 18-তেই। আচ্ছা, আদার। হ্যাঁ, পিএইচ মানে হচ্ছে প্রিএম্পটরি হিয়ারিং, হ্যাঁ, মানে চূড়ান্ত শুনানি। আর এফপিএইচ মানে হচ্ছে ফার্দার প্রিএম্পটরি হিয়ারিং, অধিকতর চূড়ান্ত শুনানি বা অধিকতর শুনানি। এখানেও সাক্ষ্য গ্রহণ হয়। তার মানে মনে করেন আজকে সাক্ষী শুরু হলো, আংশিক হলো, বাদ বাকি পরে ডেটে হবে, তখন আর মামলাটা পিএইচি থাকে না, সেটা চলে যায় এফপিএইচ। এফপিএইচ মানে আংশিক শুনানি হয়েছে। বুঝতে জি। পেরেছেন? মানে শুনানি কন্টিনিউ শুরু হয়েছে কেবল। আর যেটার এবং এখনো এখন বাকি শুনানি আছে। হয়নি, একদিনও শুনানি হয়নি, সবেমাত্র নতুন Yes, ভাবে মামলা এসেছে শুনানির জন্য, সেটাই হচ্ছে পিএইচ। বোঝা গেল? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। স্টেপ 12 আদেশ 18, শুনানি শেষ হয়ে গেল, উভয় পক্ষের জবানবন্দি দিল। এখন তো লিখিত আর জবানবন্দি দিতে হয়। উভয় পক্ষ কি করলো, উভয় পক্ষকে জেরা করলো, জেরার শেষে কি করলো, নিরপেক্ষ সাক্ষী দিল উভয় পক্ষ, নিরপেক্ষ সাক্ষীকে জেরা করা হলো, অনেক সময় দখলী সাক্ষী দিতে হয়। এরপরে উভয় পক্ষ কি করবেন, আর্গুমেন্ট বা যুক্তিতর্ক করবেন, বাদী পক্ষ বিবাদী পক্ষ করার পরে মামলাটা চলে যাবে রায়ের জন্য। আদেশ 20 রায় প্রচার। রায় প্রচার হয়ে গেলে আদেশ 20 অনুসারে সর্বশেষ স্টেপ, যেটা প্রপারলি যদি শেষ হয় তাহলে আদেশ, মানে স্টেপ 14-তে শেষ হবে, ডিক্রি প্রস্তুতকরণ। আদেশ দিন। এটা হচ্ছে বেসিক, 14টা স্টেপে মামলা শেষ হবে যদি কন্টেস্ট হয়, তাই না? জি আর স্যার। এর রাইট মাঝখানে স্যার। সাপ্লিমেন্টারি বেশ কিছু কি আছে, প্রসিডিং আছে, সেগুলো কিন্তু চলে আসতে পারে। যেমন কেউ ইনজাংশনের পিটিশন দিল, সেটা হিয়ারিং এর জন্য ডেট পড়তে পারে। মাঝখানে মিস 94 কেস ধারা হয়ে গেল, অনুযায়ী। মিস ভায়োলেশন হলো, এগুলোর জন্য ডেট পড়তে পারে, কমিশনের জন্য ডেট পড়তে পারে। এগুলো কিন্তু মেন প্রসিডিং এর বাইরে। ঠিক আছে, জি স্যার। তো এই তো ছিল মনে রাখার কৌশল। আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাইনাল টাচ নোট হতে। সর্বশেষ দেখে নিচ্ছি 7 দিনের প্রস্তুতির মতন। আচ্ছা, আমি যে প্রথমে একটা ভিডিও দিয়েছি, এই নোটটাকে একটা রিভিউ দিয়ে, 7 দিনের প্রস্তুতি, যার ফাইনাল টাচ নোট পড়া আছে বা অন্য কোনো গাইড পড়া আছে, সে চাইলে 7 দিনে এই নোটের অর্ধেক অর্থাৎ আলোচনা অংশটুকু শেষ করতে পারবে না ভাই? জি অবশ্যই পারবে স্যার, পারবে স্যার। এটা একদম গল্পের মতো রিডিং দেওয়া স্যার, কতটুকু হ্যাঁ, সে মনে রাখতে পারবে তার ব্যাপার, কিন্তু খুব সহজে হবে স্যার, খুবই দি- সহজে। দিন 10 পেজ পড়তে কয় ঘন্টা করে সময় লাগে? 7 দিনে 70 পেজ হয়ে যাবে না? হ্যাঁ এনাফ স্যার, এনাফ। তা ওর 7 দিন মডেল টেস্ট হয়ে গুলো। গেল। এরপরে আপনার যে দিনগুলো থাকবে সেই দিনে মডেল টেস্ট প্র্যাকটিস করবে, তাই না?
তাহলে 7 দিনে যে কেউ প্রস্তুতি নিতে পারবে। কিন্তু কেউ যদি মনে করে যে আমার জিরো প্রস্তুতি, মানে কোনো প্রস্তুতিই না, এবার প্রথম পরীক্ষা দেবো এবং সামান্য প্রস্তুতি নিইনি, বা আমি 2-3 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, কোনো প্রস্তুতি নেই আমার, সেক্ষেত্রে এই নোটটা নিলে 7 দিনে কি প্রস্তুতি নিয়ে আমি পাশ করতে পারবো? অনেকেই নোট অর্ডার করার আগে এই প্রশ্ন করছেন। এই প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো? কার ক্যাপাসিটি না কেমন, তাই না? না, এভাবে দেওয়া ঠিক হবে না স্যার। এখন প্রশ্ন করতে পারে যে এই নোটটা নিয়ে কেমন কমন পেতে পারি, সেটা ধারণা দিতে পারি আমি, কিন্তু আপনি পাশ করতে পারবেন কিনা সেটা আমি বলতে পারবো? আপনি ভালো করতে পারবেন, তাই কারো না? ক্যাপাসিটি যদি ভালো হয় পারবে, এই নোট থেকে কমন আসবে। মানে আমি সব পড়েছি তো স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, দেখা যাক ইনশাল্লাহ। তো কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন, তারপরে কেউ নোট অর্ডার করলে আমি বলছি যে আমার যে ভিডিও আছে, ভিডিওটা দেখে পুরোটা দেখে নেন, কারণ পুরো নোটটাকে এক পলকে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে আপনি সিদ্ধান্ত নেন নেবেন কিনা। আমি, কারণ আপনি মার্কেটে গেলে বইয়ের কয়েকটা পেজ ওলট পালট করে তো আপনি দেখার সুযোগ থাকে 5 মিনিট, যে এই বইটা ক্রয় করব কিনা। তাই আমি পুরো নোটের একটা ঝলক দিয়ে রাখছি ইউটিউবে এবং ফেসবুকেও। কারো যদি পছন্দ হয়, এটা নিয়ে উপকার হবে, নিতে পারে। মাত্র সামান্য কয়েকটি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, তাই না? জি, তবে স্যার জি। কিছু কপাল পোড়া মানুষের জন্য যদি কিছু দোয়া দরুদ দিয়ে দিতেন স্যার, আরো ভালো হতো স্যার। যারা দুর্বল তাদের দোয়া বেশি লাগে, দুর্বলদের আচ্ছা। দোয়া লাগে, দুর্বলরা দোয়ার প্রত্যাশায় থাকে বেশি। আর যারা জি স্যার। সবল তাদের দোয়া প্রয়োজন আছে, কিন্তু তারা দোয়ার প্রত্যাশায় বসে থাকে না, নিজের প্রতি তাদের আত্মবিশ্বাস থাকে, সৃষ্টিকর্তার প্রতি তাদের ভরসা থাকে, তাই না? জি জি স্যার। আচ্ছা, কনফিউশন সৃষ্টিকারী প্রশ্নে আবার কি, প্রশ্ন এবং অপশন এমন প্যাচ লাগানো থাকে যে জানা জিনিস আপনি বারবার ভুল করবেন। আমি আপনাকে ক্লাস টেস্টে দিয়েছি, আবার নিচ্ছি, তারপরেও আপনি একই জিনিস ভুল করছেন, কারণ এখানে ফাঁদ তৈরি করা থাকে। ঠিক আছে? আজকেও ছিল এরকম প্রশ্ন বেশ কিছু স্যার। আজকে যেমন এই যে ছোট একটা আইন, আজকের কোশ্চেন স্যার অনেক ইজি ছিল। ছোট একটা আইন এসআর অ্যাক্ট, ঠিক আছে, এখান থেকে 100টা প্রশ্ন তৈরি করাই তো টাফ, তাই না? জি জি স্যার। তো জি বেশ স্যার। কিছু ইজি প্রশ্ন আছে, বিগত সালে কিছু প্রশ্ন আছে, এবং শেষের দিকে কিছু বানানো প্রশ্ন আছে, তাই না? না আছে স্যার, কিছু ভেজাল প্রশ্ন স্যার, একটু সময় লেগেছে স্যার। হ্যাঁ, কিছু কঠিন প্রশ্ন আসে, সেগুলোর উত্তরে আপনি কি করছেন সেটাই তো দেখতে হবে। 100তে 100 জি পাওয়া তো টাফ, তাই না? জি স্যার। নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির আদেশ 26 এর বিধান অনুযায়ী কমিশন ইস্যুর আদেশ দেওয়া যাবে? শেষে কি আছে? না। না। শেষে আছে না, না মানে ফাঁদ। ঠিক আছে? জি তো কমিশন নিয়োগের ক্ষেত্রে আমরা দেখলাম কয়টি ক্ষেত্রে দেওয়া যায়। তো আপনি এটা জানেন কোন কোন ক্ষেত্রে কমিশন দেওয়া যায়, সেটাও জানেন। জুডিশিয়ারি প্রশ্ন, জুডিশিয়ারি প্রশ্ন মানে কি ফাঁদ, তাই না? জি স্যার। এবারে অপশনগুলো যদি আপনি পড়েন, পড়ে দেখবেন যে স্থাবর সম্পত্তি ভাগ বন্টন, এটা তো জানেন, হ্যাঁ দেওয়া যায়। নালিশি জমি কোনো নির্দিষ্ট দাগভুক্ত কিনা তা নির্ধারণ, এটাও দেওয়া যায়। কোনো দলিলে বর্ণিত জমি নির্দিষ্ট কোনো দাগমুক্ত কিনা তা নির্ধারণ, এটাও দেওয়া যায়। নালিশি জমিতে কোনো পক্ষের সত্ত্ব আছে কিনা তা নির্ধারণ, এই সত্ত্ব নির্ধারণ করার ক্ষমতা কিন্তু কমিশনারের নাই। এটা কার ক্ষমতা নাই নাই। আছে? আদালতের। আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সেটা দিবে, তাই না? জি। সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে সত্য নির্ধারণ, মালিকানা কার আছে এটা কি কমিশনার বলতে পারে? আদালত বলবে, না। এটা রায়ের না। মাধ্যমে দিবে, ডিক্রির মাধ্যমে দিবে, তাই না? জি জি স্যার। তাহলে অপশন ঘ সঠিক মনে হতে পারে অনেকের, বুঝতে পেরেছেন? কিন্তু এটা ক হবে উত্তর। তার মানে এটা এই শেষের তিনটি অপশনই কমিশন নিয়োগের বিষয়বস্তু, 1 নম্বরটা শুধু না। সে যেহেতু না আছে তাই ক হবে এখানে সঠিক উত্তর। মানে কয়ের ক্ষেত্রে কি দেওয়া যায় না? কমিশন দেওয়া যায় না, তাই না? জি। তাই কই হবে সঠিক উত্তর, যেহেতু শেষে উত্তর না। না দিয়ে প্রশ্ন করলে পুরো চিন্তাটাই আপনার উল্টে যায়, তাই না? জি, মানে বিপরীতমুখী ভাবতে হবে। অ্যাজ পার সেকশন 89A, 89A, মানে মেডিয়েশন আছে, তাই না? জি, অফ দ্য মধ্যস্থতা। কোড অফ সিভিল প্রসিডিউর 1908, আফটার ফাইলিং রিটেন স্টেটমেন্ট, মানে লিখিত জবাব দেওয়ার পর দ্য কোর্ট, দ্য কোর্ট ড্যাশ, তার মানে এখানে দেখেন মে, তারপরে শ্যাল, মে শ্যাল, এটাও জুডিশিয়ারির প্রশ্ন। তার মানে মে আর শ্যালের মধ্যে কি একটা ঝামেলা আছে, তাই না? তাহলে জি, এখানে এডিআর দেওয়ার বিধান আদালতের জন্য কি বাধ্যতামূলক না বিবেচনামূলক, বলেন? বাধ্যতামূলক স্যার। বাধ্যতামূলক হলে মে হবে না শ্যাল হবে? খেয়াল হবে স্যার। তার মানে আদালতকে অবশ্যই দিতে হবে।
তার মানে জি শ্যাল, তার মানে এখানে শ্যাল আছে দুইটা, গ আছে, ঘ আছে। শ্যাল রিফার দ্য ডিসপিউট ফর মিডিয়েশন, শ্যাল রিফার দ্য ডিসপিউট ফর কনসিলিয়েশন, এখানে কনসিলিয়েশনের কথাও আছে কিন্তু, তাই না? তাহলে উত্তর হবে জি গ, উত্তর হবে গ। মিডিয়েশন। এখানে কনফিউশন কি হতে পারে? অপশন ক সঠিক মনে হতে পারে, কারণ এখানে মে রিফার ডিসপিউট, এখানে এখানে ফর মনে ফর করেন লিখতে আছেন, এমটা হয়তো বা একটু জি আমার জি টাইপ মিস্টেক হয়েছে। যে ফর এক্সট্রা হয়ে মিডিয়েশন গেছে। অনেকে কিন্তু মে দিয়ে দিবে, তাই না? জি, অনেকেই মে দিয়ে দিবে। মে কেন কারণ দিয়ে উপরে দিবে? মিডিয়েশন পাচ্ছে। কারণ প্রথমে আছে, চোখে দেখবে যেটা মিডিয়েশনে দিবে। তো এখানে জি হতে পারে এডিআর মধ্যস্থতার জন্য দিন ধার্য করতে আদালত বাধ্য, তাই শ্যাল হবে, তাই না? কিন্তু অনেকে এটা মে মনে করতে পারে, তাই না? জি স্যার। পৃথক দুটি মামলায় ভিন্ন দুইজন বাদী একই বিবাদীর বিরুদ্ধে একই সম্পত্তির ব্যাপারে একই সত্য দাবি করলে নিম্নের কোন কার্যক্রম গ্রহণ সঠিক হবে? এটাও জুডিশিয়ারি প্রশ্ন। মানে জুডিশিয়ারি প্রশ্নতে কি থাকে, কনফিউশন বেশি আর থাকে, দেশে তাই না? জি জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি এই ক্ষেত্রে হয় দুইটি মামলার বিচার পৃথক কোর্টে চলবে, দুইটি মামলার মধ্যে পরের মামলাটি স্থগিত হবে। হ্যাঁ, অনেকের দুটি মামলার মধ্যে পরের মামলাটি স্থগিত হবে, এইটা অনেকে মনে করবে রেস সাবজুডিস ভেবে অপশন গ অনেকেই দিবে। কিন্তু এটা কি হবে, দুইটি মামলার বিচার একত্রে চলবে। দেখেন প্রশ্নটা আবার পড়ি। দুটি পৃথক মামলায় ভিন্ন দুইজন বাদী একই বিবাদীর বিরুদ্ধে একই সম্পত্তির ব্যাপারে একই সত্য দাবি করলে এটাকে কি বলে? ইন্টারপ্লিটার শুট, কি বলে? জি স্বার্থবিহীন মোকদ্দমা। ইন্টারপ্রিটার হ্যাঁ, শুড। ইন্টারপ্লিটার শুট। ইন্টারপ্লিটার শুট কিন্তু সাবজুডিসের বিষয়বস্তু না। কেন? কারণ বাদী বিবাদী একই পক্ষ তো তাদের নয়, ভিন্ন। এখানে না বাদী না। ভিন্ন। জি দুই স্যার। মামলার বাদী ভিন্ন ভিন্ন। দুই মামলার বাদী যদি একই হতো বা একই তাহলে পক্ষগণ হতো, রেস্টিটিউশন। সেক্ষেত্রে কিন্তু আপনার রেস জুডিকাটা আসতে পারতো, মামলা পরেরটা স্থগিত হয়ে যেত। কিন্তু না, এখানে পরেরটা স্থগিত হলে কি হবে, পরের বাদী তো মনঃক্ষুণ্ণ হবে, তাই না? এবং এই জি সে তো স্থগিতের জাস্টিস পাবে আদেশের না। বিরুদ্ধে আবার কি করবে, রিভিশন ডোরে চলে যাবেন উনি, তাই না? জি তার মানে এখানে কিন্তু বলে দেয়নি, ইন্টারপ্রিটার শুড কথাটা উল্লেখ করেনি, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে দিস ইজ নট সাব জুডিস অর রেস জুডিকাটা, দিস ইজ ইন্টারপ্রিটার শুড। ইন্টারপ্রিটেড ফুড। তার ইন্টারপ্রিটার শুটটা কিন্তু আমি সংক্ষেপে হলেও আমি বুঝিয়ে দিছি, তাই না? তো জি ইন্টারপ্রিটার জি স্যার। শুট এখানে উল্লেখ না করে এমনভাবে প্রশ্ন সেট করছে যেটা আপনি কনফিউজ হওয়াটা স্বাভাবিক, তাই না? যদি ইন্টারপ্রিটার শুট কি জিনিস না বোঝেন, ডেফিনেটলি 90% স্টুডেন্ট গ উত্তর করবে, করবে না? কি করবে স্যার? হ্যাঁ স্যার। আর যে সংশোধন করা যাবে কখন? ইস্যু গঠনের আগে, যুক্তিতর্কের পূর্বে, চূড়ান্ত শুনানির আগে। অনেকে এটা মনে করবে চূড়ান্ত শুনানির আগে, গ উত্তর করবে, তাই না? গ জি উত্তর করবে না? কেন গ জি উত্তর করবে করবে? স্যার। এখানে উল্লেখ করে আছে প্রশ্নের মধ্যে যে চূড়ান্ত জি স্যার। শুনানির পূর্বে আর্জি সংশোধন করা যায়, কিন্তু যে কোনো পর্যায়ে করা যায়। উত্তরটাই সঠিক, মানে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। উত্তর ঘ, মোর অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পেরেছেন? জি চূড়ান্ত শুনানির আগে করব না আমি ইস্যু গঠনের আগে করব, সেটা আমার বিষয়, তাই না? ইস্যু গঠনের পরেও তো করতে পারি, তাই না? তাহলে ইস্যু জি গঠনের আগে স্যার। পরেটা ম্যাটার না, যুক্তিতর্কের পূর্বে এটা সম্ভব না। কি কারণে? কারণ তখন চূড়ান্ত শুনানি হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাহলে আর যে জি সংশোধন সাধারণত যে কোনো পর্যায়ে করা যায় যদি আদালত কি করে, মঞ্জুর করে। বুঝতে পেরেছেন? যদিও জি শর্ত দিয়ে দেয় যে চূড়ান্ত শুনানির পরে করা যায় না। এখন যদি প্রশ্ন উল্টিয়ে দেয় যে আর যে সংশোধন কখন করা যায় না, তখন হয়তো অপশন আসতে পারে চূড়ান্ত শুনানির পরে, তখন সঠিক হতে পারে। বুঝতে পারলেন আমার কথাটা? জি করা যায় না। যদি প্রশ্ন উল্টো আসে যে আরজি সংশোধন কখন করা যায় না, তখন অপশন উত্তর জি হতে পারে চূড়ান্ত শুনানির পরে, মানে শুনানি জি শুরু পরে হয়ে গেলে আর আরজি সংশোধন করা যায় না। কিন্তু যদি বলে যে আরজি সংশোধন কখন করা যাবে, তখন সেক্ষেত্রে মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে যে যে কোনো কোনো পর্যায়ে করা পর্যায়ে। যাবে। যে কোনো ঠিক পর্যায়ে। আছে, কিন্তু অনেকে উত্তর করবে গ, চূড়ান্ত শুনানির আগেই করতে হবে, পরে আর যেহেতু করা যাচ্ছে না। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু দারুণ প্যাচ আছে। নিম্ন বর্ণিত কোন বিষয়টি নির্ধারণের জন্য আরজিতে দেওয়ানি মামলার মূল্যমান দেখানো হয়? মূল্যমান কেন দেখানো হয়? অনেকে প্রসেস ফি, মানে মামলার প্রসেস ফি কত এটা নির্ধারণ করার জন্য।
প্রসেস ফি নির্ধারণ করা হয় হচ্ছে বিবাদীর সংখ্যার উপর ভিত্তি করে। বুঝতে পেরেছেন? আচ্ছা। বিবাদীর সংখ্যা এবং বিবাদীর মানে ঠিকানা। বিবাদীর যদি একই ঠিকানা হয় তাহলে 100টা যদি বিবাদী হয় একই ঠিকানায় একটা সমন দিলেই হয়ে যাবে। কিন্তু বিবাদী যদি ভিন্ন ভিন্ন ঠিকানায় থাকে তাহলে সমনের সংখ্যা বেড়ে যাবে। যদি সমনের সংখ্যা বেড়ে যায় তাহলে প্রসেস ফি বেড়ে যাবে। জি বুঝতে স্যার। পেরেছেন? জি সাধারণত জি প্রসেস ফি নির্ভর করে বিবাদীর সংখ্যার উপর ভিত্তি করে। ঠিক আছে? জি বর্ষাকালে যদি হয় তাহলে আবার নৌকা ভাড়াও দিতে হয়। সেটা এখনো চালু আছে। অদ্ভুত একটা আইন, আচ্ছা। নৌকা আইন ভাড়া। আছে। নৌকা ভাড়া জি প্রসেস ফির স্যার। সাথে নৌকা ভাড়া অ্যাড হয়। জি বুঝতে স্যার। পেরেছেন? 2 টাকা 2.5 টাকা এরকম আইনেই নৌকা লেখা। ভাড়া অ্যাড হয়। এখনো নৌকা ভাড়া চালু আছে, বাতিল হয়নি। নৌকা জি যদিও স্যার। ব্যবহার হয় না, মানে যাওয়া হয় না, মোটর সাইকেলে চড়ে সবাই যায়, কিন্তু নৌকা ভাড়া দিতে হয়। আচ্ছা, তাহলে প্রসেস ফি অনেকে মনে করতে পারে আসলে হবে আদালতের এখতিয়ার। কারণ মূল্যমান যদি 15 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আমি সিভিল কোর্টেই চলে যেতে পারবো, সিভিল জজ কোর্ট, তাই না? জি আর মামলা যদি 16 লক্ষ টাকা হয় তাহলে সিনিয়র সিভিল কোর্টে যেতে হবে। মামলা যদি 30 লক্ষ টাকার হয় তাহলে আমাকে যুগ্ম জেলা জজে যেতে হবে। তাহলে আরজির যে বিষয়বস্তু মামলার সেই মূল্যমান বা তাইদাদ বা ভ্যালুয়েশন যদি আমি বের করতে না পারি তাহলে আদালতের এখতিয়ার নিয়ে সমস্যা তৈরি হবে না? জি রাইট অবশ্যই। স্যার। তাহলে আদালতের মূলত আর্থিক এখতিয়ার, তাই না? অপশনে যদি জি এরকম থাকে আদালতের স্থানীয় এখতিয়ার, আরেকটা অপশনে থাকলো আদালতের আর্থিক এখতিয়ার, তাহলে স্থানীয় এখতিয়ার দিলে আবার ভুল হয়ে যাবে, তাই না? জি উত্তর হবে আদালতের আর্থিক এখতিয়ার। তো এখানে শুধু এখতিয়ার আছে, তার মানে এখতিয়ার হলেই হবে। যদি আবার দুইটা উত্তর থাকে যে আদালতের আর্থিক এখতিয়ার, আবার আদালতের স্থানীয় এখতিয়ার, আবার থাকতে পারে আদালতের বিষয়বস্তু এখতিয়ার, তারপরেও আদালতের আর্থিক এখতিয়ার শব্দটা যুক্ত হবে। আর্থিক এখতিয়ার ইংরেজি কি? পিকুনিয়ারি জুরিডিকশন অফ কোর্ট। জি জি স্যার। জি পিকুনিয়ারি। পিকিউনিয়ারি জুরিসডিকশন অফ কোর্ট। হুম হুম। তাহলে অপশন ইংরেজি করে দিলে অনেকের আবার কি স্যারেন্ডার হয়ে যাবে, হাত আচ্ছা। উত্তোলন, মানে এই প্রশ্নের উত্তর করতে পারবে না। কিন্তু আমার ফাউন্ডেশন নোটে কিন্তু এটা আছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সিপিসি এর অর্ডার 7 রুল 11 আর্জি প্রত্যাখ্যান করা যায় কয়টি ক্ষেত্রে? তো এটা উত্তর হবে গ 4টি ক্ষেত্রে। অনেকে কিন্তু 5টি ক্ষেত্রে মনে করবেন, কারণ আমরা যখন মামলার আসলেই আর্জি খারিজের বিষয়গুলো দেখতে যাব, যেমন আমার লিখিত নোটে এই যে 4টি ক্ষেত্র আছে, ঠিক আছে? তো জি এই 4টি ক্ষেত্রের পাশাপাশি আরেকটা কিন্তু কেস ল দিয়ে 5টি ক্ষেত্র আসলে করা আছে। আইনের 4টি ক্ষেত্র, কিন্তু বাস্তবে কিন্তু 5টি ক্ষেত্র অ্যাকচুয়ালি, তাই না? কিন্তু জি যদি আপনার এমসিকিউ প্রশ্ন বাস্তব। আসে, এমসিকিউ প্রশ্ন আসলে অবশ্যই আপনাকে 4টি ক্ষেত্রে উত্তর করতে হবে। 5টি ক্ষেত্রে করলে কি হবে? উত্তর ভুল হয়ে যাবে। ঠিক আছে? কারণ 7-11-তে আমরা 4টি ক্ষেত্রই পাই, আর 5টি আলাদা একটা যেটা অতিরিক্ত আছে সেটা কেস ল, বিশেষ জায়গায়, তাই না? জি এবং সেটা রিটার্নে আসলে দেখা যাবে। সেটা রিটেনে তো আপনি ইচ্ছা করে মানে উত্তরকে মডিফাই করতে পারছেন, স্মার্টলি অ্যাড করতে পারছেন একটি ক্ষেত্র। প্রেজেন্টেশন করতে পারছি। কিন্তু এখানে তো আপনি সেটা বলতে পারছেন না, 4টি প্লাস 1 5টি। এখানে তো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই, বৃত্ত পূরণ করাই শেষ, তাই না? শেষ করতে অবাঞ্ছিত হবে। দাগ দিলে উত্তরপত্র বাতিল করে দিতে পারে। সেখানে তো আপনি 1 কলাম লিখতেও পারবেন না ভিতরে। কোন ক্ষেত্রে বাদী পক্ষকে ত্রুটি সংশোধনের সুযোগ না দিয়ে অর্ডার 7 রুল 11 আর্জি প্রত্যাখ্যান করা যায় না? কোন ক্ষেত্রে? আর্জিতে মামলার কারণ উল্লেখ না থাকলে, প্রার্থিত প্রতিকারের মূল্যমান কম হলে, মামলার আর্জি কাটিস পেপারে উপস্থাপন না করলে, আর্জির সাথে প্রত্যেক সমন বিবাদীর জন্য সমন ও আর্জির কপি না দিলে। আপনার কাছে প্রতিটা উত্তরই সঠিক মনে হতে পারে, কারণ জি প্রতিটাই তাই। প্রতিটাই সঠিক মনে হচ্ছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে প্রার্থিত প্রতিকারের মূল্য কম হলে 21 দিন সময় দেয় না জি স্যার। মূল্য স্যার সংশোধন? পড়ে আসলাম। হ্যাঁ, প্রয়োজনীয় স্ট্যাম্প মূল্য জি সংশোধন করে আপনাকে কি করতে হবে? অতিরিক্ত কোর্ট ফি দিতে হবে, তাই না? একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি? বিবাদী কি কি করতে পারে? রিভিউ করতে পারে, একতরফা ডিক্রি রদের আবেদন করতে পারে, তারপর আপিল করতে পারে। কারণ এটা একতরফা ডিক্রি কি একটা, অবশ্যই যেহেতু এটা ডিক্রি অবশ্যই আপিলযোগ্য একটা, তাই না? জি আমরা ধারা 96 কি পড়েছি?
96 একতরফা ডিক্রি আপিলযোগ্য, দোতরফা ডিক্রি আপিলযোগ্য, কিন্তু সোলে ডিক্রি আপিলযোগ্য নয়, তাই না? জি স্যার। তাহলে 3টি প্রতিকারই তো আছে, তাই না? জি তাহলে অ্যাকচুয়ালি উত্তর কি হবে? ঘ, সবগুলো প্রতিকারই কি বিদ্যমান, মানে যে কোনো একটা করতে পারবে, সবগুলোই করতে পারবে। এখানে অনেকের উত্তর গ মনে করতে পারে যে আপিল করতে পারবে ডিরেক্ট, একতরফা যেহেতু যেহেতু ডিগ্রি হয়ে গেছে আপিল করবে, কিন্তু না, রিভিউ তো করতে পারবে, যেখানে রিভিউ চলে সেখানে আপিল চলে, তাই না? জি আপিল যেখানে চলে, আপিল না করলে সেখানে রিভিউ চলবে, রিভিউ করার পরেও আবার আপিল করা যায়। এটা কিছুটা কনফিউশন তৈরি হতে পারে অনেকের, যারা এই বিষয়গুলো বুঝবেন না তাদের ক্ষেত্রে। আর একতরফা ডিগ্রি রদের আবেদনও তো করা যায়, তাই না? আমরা দেখলাম না, 13 বিধি 13-তে, 13 এতে সরাসরি করা যায়। সেখানে 3,000 টাকা কি লাগে, কস্ট লাগে, তাই না? জি স্যার, জি তদ্বির। সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মোকদ্দমায় ডিক- ডিক্রি দায়িক কর্তৃক ইচ্ছাকৃতভাবে মান্য করতে অপারগ হলে তার জারির 9-13 ক্ষেত্রে, না স্যার, 9-13 স্যার। হ্যাঁ, জি এখানে দেয়াই তো আছে 9-13 জি জি। কোন ব্যবস্থা অবলম্বন করা যাবে? কি বলছিলাম? সুনির্দিষ্ট চুক্তি প্রবলে মানে এছাড়া একটা 12 ধারায় মামলা করা হচ্ছে, তাহলে ডিক্রি দায়িক মানে যার বিরুদ্ধে ডিক্রি হয়েছে, বিবাদী কর্তৃক ইচ্ছাকৃতভাবে মান্য করতে অপারগ হলে তার জারি ক্ষেত্রে কোন ব্যবস্থা অবলম্বন করা যাবে? এটা একেবারে 23 সালের লেটেস্ট প্রশ্ন জুডিশিয়ারির। এখানে ঘ, দেওয়ানি কারাগারে আটক ও সম্পত্তি ক্রোক, এটা অনেকের কাছে সঠিক মনে হতে পারে, কিন্তু দেওয়ানি জি কারাগারে আটক বা সম্পত্তি ক্রোক বা উভয়, এটা হবে সঠিক। দেখেন দুইটা অপশনের মধ্যে কতটা মিল আছে, মিল আছে না? জি স্যার, শুধু একটা শব্দ বাদে। তো এখানে বা আর এখানে ও আছে, তার মানে দেওয়ানি কারাগারে আটক করলো অথবা সম্পত্তি ক্রোক করলো অথবা বা উভয় করতে পারবে, অনেকটা পেনাল কোডের সাজার মতন কিছুটা, তাই না? জি, জি স্যার। তো অনেকে কিন্তু ঘ অর্থদণ্ড উত্তর করবে যেমন। যে পেনাল কোডের স্টাইলে হবে না, এটা করি। তাহলে ক উত্তর হবে, এখানে ব্যাখ্যা দেওয়াই আছে। এবং কি কনফিউশন হবে? অপশন ঘ সঠিক মনে হতে পারে, মানে কনফিউশন কোথায় সেটাও আমি বলে দিচ্ছি। স্থানীয় তদন্ত বা পরিদর্শন, লোকাল ইন, এটা কি বলে? লোকাল ইন্সপেকশন। ইন্সপেকশন। ইয়েস। হ্যাঁ, ইন্সপেকশন করতে কে আসে? ওই যে হাই স্কুল প্রাইমারি স্কুলে কে আসে? ইন্সপেক্টর আসে না মাঝে মধ্যে? জি জি স্যার। স্যার। আমার একটা খুব ইন্টারেস্টিং কাহিনী আছে। ক্লাস 10-এ পড়ি, রোল নম্বর 1। হ্যাঁ, তো ইংরেজি দ্বিতীয় পত্রে ক্লাস হচ্ছে, অ্যাপ্লিকেশন স্যার শিখাচ্ছেন, হ্যাঁ, মানে ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন শিখাচ্ছেন আমাদের এক খুব খুবই প্রিয় স্যার। ওনার কাছে ইংরেজি শিখে আমার ইংরেজিতে একটু ভালো করা। তাছাড়া আমার ইংরেজি খুব দুর্বল ছিলাম, প্রাইমারিতে খুবই খারাপ, হাই স্কুলে ক্লাস 9 পর্যন্ত আমি ইংরেজিতে খুবই দুর্বল। কিন্তু অঙ্ক আমি প্রাইমারি থেকে খুবই, অঙ্ক করতে ভালো লাগতো, অঙ্ক প্রচুর করতাম এবং অঙ্কে সবসময় আমার ভালো ছিল। এসএসসিতে অঙ্কতে আমার এ+ আছে, কোনো সমস্যা হয়নি। 2003 সালে এসেছে আমার। তো ইয়েস স্যার। ওই ইংরেজি স্যার অ্যাপ্লিকেশন করাচ্ছেন, এখন ইন্সপেক্টর আসছেন ইন্সপেকশনে। এখন প্রতিটা ক্লাসে ঢুকে কিছু না কিছু প্রশ্ন করছে। এখন হেড স্যার এসে বলে গেল, কেউ যদি প্রশ্ন করে, আমাদের ব্যাচটা আবার একটু ডাল ছিল, আমরা সায়েন্সের কয়েকটা স্টুডেন্ট আর আর্টসের 2-3 জন স্টুডেন্ট ছাড়া মোটামুটি সবাই ইংরেজি এবং অঙ্কতে সবাই ডাল। আমাদের ব্যাচটা খুবই খারাপ ছিল হাই স্কুলের। তো এখন হেড স্যার এসে বলছে, কেউ দাঁড়াবে না বা দাঁড়াবে না, যদি প্রশ্ন করে শহীদুল দাঁড়িয়ে উত্তর দেবে। তো জি এখানে আমার লাইফে হাই স্কুলে প্রথম ইন্সপেক্টর মুখোমুখি হব আমি, হ্যাঁ, এর আগে কখনো হয়নি। ঠিক আছে স্যার। এখন স্যার আগে বলে দিয়ে আগে টেনশন ঢুকে গেছে ভেতরে, নার্ভাসনেস কাজ করছে। আসছে, ঢোকার পরে এমন ভাবে বলছে, কি ক্লাস হচ্ছে? তো আমি দাঁড়ালাম, স্যার ইংলিশ সেকেন্ড পার্ট। কি পড়ানো হচ্ছে? স্যার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন বানান করেন। অ্যাপ্লিকেশন বানান, বোর্ডে লেখা আছে, তাও আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে উত্তেজনায় এটা। হ্যাঁ, একটা- এখানে মানে উনি সেকেন্ডের মধ্যে 3টা প্রশ্ন করে ফেলছেন, 2-3 সেকেন্ডে।
এবং মানে আমি আগেই হেড স্যার আমাকে সতর্ক করার কারণে আগে নার্ভাস হয়ে গেছি আমি, যে মান সম্মান রাখতে হবে। পুরো স্কুলের মানে ক্লাস 10-এ পড়ি আমি, রোল নম্বর 1, মানে পুরো স্কুলের আমি কি মাথা, তাই না? আমার জি 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 স্যার। 9 থেকে শুরু করে, তাহলে মানে ক্লাস 10-এ তো আমি সবার টপার, তার মানে পুরো স্কুলের টপার, ক্লাস 10-এ যেহেতু জি টপার, তাহলে আমার উপরে সব মান সম্মান নির্ভর করছে। আমাকে অ্যাপ্লিকেশন বানান ধরেছে, আমি পারিনি, মানে ডাবল পি হবে সিঙ্গেল পি বলে ফেলেছে। জি তো জি এখানে বিব্রতকর পরিস্থিতি। বিব্রতকর পরিস্থিতি। তো পরে তো বলছে এই শিখেছেন, রোল নম্বর কত? তো রোল নম্বর 1। আরো অপমান। চলে যাওয়ার পর পরে প্রতিটা টিচার আমাকে অপমান। তো এই পরিদর্শন শব্দটা থেকে মনে পড়ে গেল, খুবই ইন্টারেস্টিং। তো নার্ভাসনেসে অনেক সময় জানা জেনে সেদিন আপনার মনে হচ্ছিল, হয়ে যায়। মানে সেদিন আপনার মনে হচ্ছিল যে ক্লাসে রোল নম্বর 1 না হলে মনে হয় আজ ভালো হতো। এখন না, সেরকম সেটা মনে হয় সেটা না, মনে হয় যে এটা কি করলাম, নিজেকে না, নিজেকেই মারতে ইচ্ছা করে। সামনে সব সময় দাঁড়াতে হচ্ছে, তাই না? রিস্ক নিতে হচ্ছে। জি জি, জি স্যার। স্যারের অপমান, বাইরের স্যারের অপমান, বাসায় শুনলে অপমান। স্থানীয় তদন্ত বা পরিদর্শনে কোন কাজটি করা যায় না, এখানেও না আছে শেষে, ঠিক আছে? কোন কাজটি করা যায় না, স্থানীয় তদন্ত। এর আগে দেখলাম আমরা কমিশনে কোন কাজ করা যায় না। হ্যাঁ, এখানে জি সবগুলো জি অপশনই সঠিক মনে হতে পারে। কিভাবে দেখি? ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ, সম্পত্তি দখলদার নির্ধারণ, এগুলো করতে হয়। বিরোধীয় সম্পত্তির বাজার দর নিরূপণ, বিরোধীয় বিষয় ব্যাখ্যা করা, এগুলো সবই সঠিক মনে হতে পারে। কিন্তু সম্পত্তির দখলকার নির্ধারণ এটা স্থানীয় পরিদর্শনে কি করা যায় না, ঠিক আছে? তাহলে করা স্থানীয় যাবে করবে। দখলকার নির্ধারণ করবে কিভাবে? সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। বুঝতে পেরেছেন? এবং জি এসিল্যান্ডকে স্যার। কি দেয়? তদন্ত দেয়। জি এখানে দখলকার নির্ধারণ, ঠিক আছে? এইটা সিভিল, মানে সিপিসি আদেশ 26 বিধি নয়। কিন্তু এখানে আরেকটা কনফিউশন আছে যারা কোর্টে প্র্যাকটিস করেন, যেগুলো কোয়াসি সিভিল ম্যাটার্স, কোয়াসি সিভিল কোর্ট যেগুলো, সেগুলো হচ্ছে এডিএম কোর্ট, মানে নির্ভয় কোর্ট যেগুলো, হ্যাঁ, এডিএম কোর্ট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্ট যেগুলো, সেই কোর্টে যদি আপনার 58 ধারায় মামলা করা হয়, বা 145 ধারায় বা 144 ধারায় মামলা করা হয় সিআরপিসির, সেক্ষেত্রে কোয়াসি সিভিল ম্যাটার, সেগুলো সিভিলও না, ক্রিমিনালও না। তো সেখানে কিন্তু আবার স্থানীয় তদন্ত এই দখলকার নির্ধারণের জন্য দিয়ে দেয়, সেটা এসিল্যান্ড কিন্তু দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? তাই আচ্ছা কনফিউশনটা আরো বেশি হবে। কারণ এসিল্যান্ড কিন্তু স্থানীয় তদন্ত করেই এই মামলা দখলকারকে, মানে এই সম্পত্তির, সেটা কিন্তু দিয়ে দেয় 2 মাসের মধ্যে কে কে দখলে আছে। সিআরপিসির হ্যাঁ 44 স্যার, এবং 45 ধারাতে কিন্তু বলা আসে, আছে। হ্যাঁ বলা আছে, এটা কিন্তু বিধান আছে। কিন্তু সিপিসিতে তার উল্টো। বুঝতে পেরেছেন? তাহলে সিপিসিতে দখলকার নির্ধারণ করবে হচ্ছে আদালত, কার আদালত। মাধ্যমে? সাক্ষ্য প্রমাণের মাধ্যমে, উইটনেস এসে দিবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপিল বিভাগের কোনো আদেশ কার্যকর করার পদ্ধতি কি? আপিল বিভাগ যদি কোনো আদেশ দেয় তাহলে সেটা কার্যকর করা হবে কিভাবে? অপশন গ সঠিক মনে হতে পারে। কি আছে? আপিল বিভাগে আবেদন করতে হবে। মনে করেন একটা মামলার ডিগ্রি হলো, এই ডিগ্রির বিরুদ্ধে আপিল বিভাগে আপিল হলো, ডিগ্রিটা বহাল থাকলো। এখন এই ডিগ্রিটা বহাল আছে, এইটা ডিগ্রি কার্যকর করতে হলে কোন আদালতে আবেদন করতে হবে? যে আদালত ডিগ্রি দিয়েছিল সেই আদালতেই কিন্তু আবার ফেরত আসতে হবে। কিসের জন্য? সেটা জারি কার্যকর করার করতে জন্য, হবে। তাই না? তাহলে যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সে আদালতে করতে হবে কি? জারির দরখাস্ত, তাই না? জি জি স্যার। মানে মূল আদালত বা ডিগ্রি বা আদেশ প্রদানকারী আদালত। বুঝতে পেরেছেন? কিন্তু জি অপশনগুলো স্যার আবার কি করে দিয়েছে? যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। কোন আদালতের রায়ের বিরুদ্ধে? যে আদালত রায় দিয়েছে, যে আদালত ডিগ্রি দিয়েছে, তাই না? তার মানে এটা একটু পেঁচানো, অনেকের ভুল হতে পারে। মনে করছে হাইকোর্টে আপিল হয়েছে, তাহলে হাইকোর্টই এটা সমাধান করে দিবে না। হাইকোর্টে আপিল হয়েছে কিন্তু মামলা যদি দখল উদ্ধারের হয়, ওই নিম্ন আদালতে এসে যে এলাকায় সম্পত্তি, ওই মূল কোর্টে এসে আবেদন করতে মোট হবে, মূল কোটে কোর্ট আপনাকে সম্পত্তি ফিরিয়ে দিবে। আপিল বিভাগ বা আপিল আদালত এটা কোর্ট করবেন না। এগুলো হবে না। বুঝতে পেরেছেন বিষয়টা?
এখানে জি দেখেন স্যার। সংশ্লিষ্ট রিপোর্ট জেলা জজ নেওয়ার আদালত কার্যকর করবে, হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। এখানে কিন্তু অ্যাপিলের ডিভিশনের কথা বলা হচ্ছে, 20 সালের প্রশ্ন, পেঁচানো প্রশ্ন। বার কাউন্সিলের এ যাবৎকালের সবচেয়ে কঠিন প্রশ্ন, 20 সালের প্রশ্ন। বিজ্ঞান 28 ফেব্রুয়ারি 2020 পরীক্ষা হয়েছিল, সবচেয়ে কঠিন। কারণ 17 সালে তার আগে পরীক্ষা হয়েছিল, সেই সময় প্রশ্ন এবং 20 সালের প্রশ্নের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ তার আগে 2012 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত বার কাউন্সিলই প্রশ্ন করত, আর অন্তত 40% প্রশ্ন হুবহু রিপিট করত। এবং অধিকাংশ প্রশ্নে কত ধারায় আছে, কত অনুচ্ছেদে আছে, কত আদেশে আছে, এই টাইপের প্রশ্ন আসতো। 17 সালে 53টা প্রশ্ন আসছিল এই ধরনের ধারাভিত্তিক প্রশ্ন। আর এই ধরনের জটিল প্রশ্ন আসতো না। কিন্তু 20 সালে জুডিশিয়ারি প্রশ্ন করা শুরু করলো, তখন পেঁচানো প্রশ্ন এবং বার কাউন্সিল জুডিশিয়ারি প্রশ্ন একটু পেঁচিয়ে দেওয়া শুরু করলো। ঠিক আছে, জি তো এই সাথে আমাদের শেষ হয়ে গেল 6 নম্বর জানি। আইন মানে দেওয়ানি কার্যবিধি। এর পরে ক্লাসে আমরা বিষয় 7 মানে সর্বশেষ আইন, ফৌজদারি কার্যবিধি 1898, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 18 অ্যান্ড 98। এখানে যে মানে সংশোধনী আছে সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সর্বশেষ সংশোধনী 2026, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই আইনের এই ক্লাসকেও মিস করার চেষ্টা করবেন না, নেক্সট ক্লাস। হ্যাঁ, তো রুটিন জি অনুসারে ক্লাস হবে। সাধারণত আমি চেষ্টা করব আপনাদের রুটিন যেন পরিবর্তন করা না লাগে, রুটিন অনুসারে খুব স্ট্রিক্টলি ক্লাস ফলো করার চেষ্টা করবেন। হ্যাঁ।